প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনার বিষয় শিরোনাম নির্ধারণ করেছি কেমন হচ্ছে নতুন সরকারের বাজেট। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রায় ২০ বছর পর বিএনপি তাদের সরকারের দায়িত্ব পাওয়ার পর তারেক জিয়ার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তাদের এই প্রথম বাজেট তারা করতে যাচ্ছে এবং ৪ মাসের মাথায় দাঁড়িয়ে বাজেটটি ঘোষণা করছে। আমরা আজকে পুরো অনুষ্ঠান জুড়েই এই কেমন হচ্ছে এই নতুন সরকারের বাজেট সেটা নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্মানিত নির্বাহী সম্পাদক জনাব সাখাওয়াত লিটন রয়েছেন আমাদের সাথে আরেকজন সাংবাদিক রয়েছেন, কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক জনাব ফারুক মেহেদী রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমি খানিকটা আগেই বলেছিলাম যে আমরা কেমন হচ্ছে নতুন সরকারের বাজেট সেটি নিয়ে ঘোষণা করব। ২০ বছর পর বিএনপি তাদের দায়িত্বভার গ্রহণ করেছে, সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে। তারেক রহমান নতুন এমপি এবং নতুন প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে প্রথমবারের মতো আমির খসরু তিনি বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী হিসাবে। আমরা যেটি দেখি এবং এটি একেবারেই আমরা সবাই বলবার চেষ্টা করি, একটা ভঙ্গুর অর্থনীতি, সীমিত সক্ষমতা, রাজস্ব আয়ের যে আমাদের ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি এবং বিদেশি ঋণের বোঝা সহ আর্থিক খাতে নানা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু এই নতুন বাজেট ঘোষিত হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জ হচ্ছে। তারপরেও সরকারের পক্ষ থেকে তারা বলছেন যে তারা কিছু জিনিসের যে কর সেগুলোকে তারা না বাড়ানোর কারণের জন্য, বিশেষ করে দ্রব্যমূল্যর ৬০টা আইটেমের উপর সেখানে সম্পূর্ণ কর কমানোতে তারা দ্রব্যমূল্যের স্থিতিশীলতা সেটি দেখতে পাচ্ছে, যদি মূল্যস্ফীতি আগ থেকে ছিল। সে অবস্থায় নতুন এই সরকারের, বিএনপি সরকারের নেতৃত্বাধীন ২০ বছর পরের প্রথম বাজেট নিয়ে আপনার বিশ্লেষণ কি? আমি শুরু করব নাকি? না, আপনি ধন্যবাদ। আপনি বিস্তারিত বলেছেন। তো এই সময় বাজেট ১১ তারিখে বাজেটের পরে আমরা আজকে কথা বলছি ২১ তারিখ, মানে ১০ দিন পরে প্রচুর আলাপ আলোচনা হয়েছে। এক কথায় যদি বলি তাহলে যেমনটা হবার কথা ছিল তেমনটা হয়নি, আবার যেমনটা হবার কথা ছিল তেমনটাই হয়েছে। একটু প্যারাডক্স মনে হচ্ছে। আপনি অর্থনীতিবিদদের বিশ্লেষণগুলো যদি দেখবেন তাহলে অর্থনীতিবিদরা বলছে যেটা হলো যে এই সময়ে এক্সপানশনারি বাজেটে ফিসক্যাল পলিসিতে না গিয়ে ইকোনমিতে যে উন্ডগুলো আছে, ইনজিউরিগুলো আছে সেগুলোকে রিপেয়ার করে দেন, তারপরে ১ বছর পরে আপনি এক্সপানশনারি বাজেটের দিকে যাবেন। তাদের দৃষ্টিতে আপনার এখানে অর্থনীতি থেকে সরকারের রাজনীতি প্রাধান্য পেয়েছে। রাজনীতি কীভাবে প্রাধান্য পেয়েছে? তাহলে অর্থনীতিবিদদের দৃষ্টিতে যেমনটা হবার কথা ছিল তেমনটা হয়নি, যে কারণে তারা কিন্তু বারবার প্রশ্নও তুলছে যে এই বাজেট বাস্তবায়নের আর্থিক এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের আছে কি নাই। আমরা যদি বিস্তারিত আলোচনায় যাই, সেই আর্থিক এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে কি নাই, তারা কেন বিশ্লেষণ করছেন এভাবে। আবার বাজেটের যে বক্তব্যের স্পিচটা আমি নিয়ে এসেছি সেটা আমরা দেখতে পারবো কেন এই ব্যাখ্যাটা তারা দিচ্ছে। আবার যদি সরকারের দিকে আমরা যাই, একটা নির্বাচিত সরকার প্রথম বাজেট দিচ্ছে। আপনি যেমনটা বলছিলেন, প্রায় ১.৫ দশক পরে ক্ষমতায় এসেছে, ২০ বছর পরে একটা বাজেট দিচ্ছে বিএনপি। তো বিএনপির যে ইলেকশন ম্যানিফেস্টো, জনগণের কাছে যে দেয়া যে নির্বাচনী প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতিগুলোকে তারা প্রায়োরিটাইজ করে সেভাবেই বাজেটটাকে ইলেকশন ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন করা হয়েছে। এখন যদি বলতে পারেন যেটা হলো ইলেকশন ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন করা তো চাইবেই যে কোনো রাজনৈতিক সরকার, এটাই তো স্বাভাবিক, অফকোর্স এটাই স্বাভাবিক। এবং সেটারই রিফ্লেকশনও ঘটেছে যদি আপনি বলতে চান যেটা হলো বাজেটের রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শনটা কি। বাজেট যে বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তার যে রিটেন স্পিচটা, সেখানের শিরোনামটাই হচ্ছে গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। বাজেটের একটা ফিলোসফি যদি আপনি এক লাইনে পেয়ে যাচ্ছেন, সেই অনুযায়ী তারা বাজেটে কর্মকৌশল নির্ধারণ করার চেষ্টা করেছে। সেই কর্মকৌশলের আপনার বিস্তারিত আমি না গিয়ে, আমি জানি না কতটুকু সময় আমার আছে আমি বলতে পারবো, তো সেখানে বিস্তারিত গিয়ে তারা 10টা প্রধান অগ্রাধিকার বিবেচনা করেছেন। দিজ আর টপ 10 প্রায়োরিটি। টপ 10 প্রায়োরিটির ভিতরে আপনি যেমন পাবেন আপনার সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানবসম্পন্ন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সার্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি, বিনিয়ন্ত্রিতকরণ মানে আমলাতন্ত্রের যে লাল ফিতার দৌরাত্ম্য সেটার অবসান ঘটানো, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও প্রাণী সম্পদ ব্যবস্থাপনা। 10 নম্বরে আছে স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা। টপ 10 প্রায়োরিটি। এটা আমাদের অর্থনীতির খুবই দরকার জিনিসগুলি তারা কিন্তু আসলে এখানে তুলে এনেছেন। কেউ এগুলোর সাথে দ্বিমত পোষণ করবে বলে আপনি কাউকেই পাবেন না। যে ইকোনমিস্টদের কথা আমি বলছি, যারা বলছেন যে এই সময় অর্থনীতি আসলে এরকম বাজেট ক্যারি করার মতো, ইমপ্লিমেন্ট করার মতো ক্যাপাসিটি, অ্যাবিলিটি অর্থনীতির নাই, তারাও কিন্তু এগুলোর সাথে দ্বিমত পোষণ করবেন না। কারণ ফিলোসফি এবং দর্শন হিসেবে তারা যে একটা হিউম্যান, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কথা বলছেন, সেটার রিফ্লেকশন এখানে আসছে। ইটস ফাইন। বাট
নাম্বার 10, হিয়ার ইজ নাম্বার 10 ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখন ওয়ার্ল্ড কাপ হচ্ছে, মেসির জার্সি নাম্বার কত? 10। 10 নম্বরের জার্সি আরো অনেকেই আছে, আরো 2-1 স্টার আছে, ম্যাজিক, এমবাপ্পে 10, নেইমার 10। মেসি এবং এমবাপ্পে তাদের প্রথম ম্যাচে দুইজনই কিন্তু দলকে জিতিয়েছে, স্কোর করেছে। মেসি হ্যাটট্রিক করেছে, এমবাপ্পে 2 গোল করেছে, তাই তো? সামনে তার আরও কালকে সকালেই হয়তো কালকে রাতে বোধহয় আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার ম্যাচ আছে, মেসির আরেকটা চান্স আসছে। তাহলে এখানে 2 সুপারস্টার 10 আমরা দেখতে পাচ্ছি, দে আর প্লেইং ওয়েল গ্লোবাল স্টেজে, গ্লোবাল দৃষ্টি তাদের দিকে। আরেকজন 10 আছেন, নেইমার। হোয়ার ইজ হি? সেদিন ব্রাজিলের প্রেসিডেন্ট ফান করে বলেছেন, মানে মজা করে বলেছেন যে এটাই বোধ হয় মানে বিশ্বকাপের হিস্টোরিতে নেইমার একমাত্র খেলোয়াড় হবেন যিনি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে আছেন কিন্তু তিনি ওয়ার্ক ফ্রম হোম করছেন। আচ্ছা, জি। মানে উনি তো মাঠে নাই, নেইমার ইনজিউর্ড, আহত অবস্থায় আছে। যদি ইনজুরি কিওর হয় তাহলে উনি হয়তো ব্রাজিল যদি সামনের দিকে যেতে পারে আরো ততদিনে তখন মাঠে নামতে পারবে। এই গ্যাম্বলিং তারা করেছে। তাহলে আমাদের এখানে নাম্বার 10 যদি দেখেন, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা। এখানে বিস্তারিত যদি দেখেন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে মেধাভিত্তিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ কার্যকর করে তোলা। এইটার ভিতরে কিন্তু সব লুকিয়ে আছে ম্যাজিক। আমাদের এখানে সবার জন্য উন্নয়ন যেটা বলা হচ্ছে যে বৈষম্য বেড়ে গেছে। বৈষম্য কেন বেড়েছে? বিকজ অফ আওয়ার প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, ইনইকুয়ালিটি আমরা কমাতে পারিনি। প্রতি বছর বাজেট দিয়ে যাচ্ছি, পাবলিক ফাইন্যান্সের মূল উদ্দেশ্যই তো হচ্ছে আপনার জনকল্যাণ এবং ইনইকুয়ালিটি কমানো, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা। এটাই হচ্ছে আপনার অর্থব্যয়ের রাষ্ট্রের মূল দায়িত্ব। কনস্টিটিউশনাল দায়িত্ব বলেন, আপনার মোরাল দায়িত্ব বলেন, যেটাই বলেন। সার্বজনীন সামাজিক সুরক্ষা, এটা তো রাষ্ট্রের সাথে আমার নাগরিক একটা সোশ্যাল কন্ট্রাক্টই আছে, আমার কনস্টিটিউশনের আছে, যেটা হলো আমি যদি কখনো ইনকাম করতে না পারি, আমি যদি ওরকম দুরবস্থায় পড়ি, তাহলে রাষ্ট্র আমার পাশে দাঁড়াবে। সামাজিক সুরক্ষা, যেটা সোশ্যাল সেফটি নেট বলা হয়, সারা দুনিয়াতে এটা আছে, যার যার সক্ষমতা অনুযায়ী আছে। কোনো কোনো এই সোশ্যাল সেফটি নেট স্পাইডার ওয়েবও হতে পারে। যেমন আপনি পড়ে যাচ্ছেন, আপনাকে ক্যাচ করলো, ক্যাচ করে স্পাইডার ওয়েবগুলো কি করে, ওটা আপনাকে ট্র্যাপ করে ফেলে, আটকিয়ে ফেলে, আপনি ওখান থেকে কিন্তু আর মুভ করতে পারবেন না। আবার অনেক নেট আছে যে আপনি ওখানে পড়ার পরে আবার আপনি জাম্প করবেন। তাহলে আমাদের সেই সোশ্যাল সেফটি নেট অত স্ট্রংভাবে কিন্তু আমরা গড়ে তুলতে পারি নাই। যে সোশ্যাল সেফটি নেটটা আছে তাদের মান্থলি যে পরিমাণে আপনার সম্মানী বা ভাতা দেওয়া হয় সেটা কিন্তু খুবই সামান্য। কারণ 700-800 টাকা, 700-800 টাকা এই সময়ে, হ্যাঁ এখন বলতে পারেন টোকেন, তো টোকেন তো তাহলে আপনি স্পাইডার ওয়েবে আটকায় রাখলেন, জাম্প কিন্তু হলো না। বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি, এটার ক্রাইসিস কেন? বিকজ যেটা বলছিলাম 10 নম্বরে, যেটা যে প্রতিষ্ঠানগুলো সংস্কার করে প্রতিষ্ঠানগুলোকে আপনার ওইভাবে পারফর্ম করতে যাতে করতে পারে, সেটা করেনি বলেই তো এটা হয়েছে। এই আমলাতন্ত্রের জন্ম, এত রেড টেপ হয়েছে কেন? এটা আমরা ভাঙতে পারিনি। ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, লাল ফিতার দৌরাত্মের কথা বলা হয়। এখন ফাইলে তো লাল ফিতা নাই। লাল ফিতা তো 3 দশক আগেই এরশাদ সরকারই লাল ফিতাকে বিদায় করেছে সমালোচনার মুখে, কিন্তু লাল ফিতার দৌরাত্ম তো দূর হয়নি। তো এই বাজেটে সেই লাল ফিতার দৌরাত্ম দূর করার জন্য ঘোষণা দিয়েছে, তাহলে এটা অবভিয়াসলি এটাকে ওয়েলকাম করার মতো। এবং আজ অর্থমন্ত্রী কোনো একটা প্রোগ্রামে গিয়ে বলেছেন যে লাল ফিতার দৌরাত্মে কমাতে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারা চাকরিতেই থাকতে পারবে না, এরকম ঘোষণাও আসছে। তারপরে আপনি যদি আর্থিক খাতের স্থিতিশীলতার কথা বলেন, আর্থিক খাতে ব্যাংকিং খাত এত অস্থিতিশীল, এত লুটপাট কেন হয়েছে? ওই যে 10 নম্বরে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ছিল না, ব্যর্থতা ছিল। জ্বালানি নিরাপত্তাটা কেন হয়নি? ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আমাদের কেন বেড়ে গেল? বিকজ অফ ইম্পোর্টে বেনিফিট বেশি, যারা এটার সঙ্গে জড়িত তাদের হচ্ছে দ্রুত মানি মেক করার একটা রাস্তা ওখানে আছে। তাহলে ওইটারও ওই ব্যর্থতাও কিন্তু আপনার 10। তো 10, তারপর আপনি যদি তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ বলেন, সেখানেও কিন্তু আমাদের এক সময় ধরেন গ্রামের স্কুলগুলোতেও মাল্টিমিডিয়া ক্লাস দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে, সেগুলো তো আসলে ফাংশন করেনি। তাহলে এগুলো যারা কেনাকাটা করেছে, কেনাকাটার ভিতর থেকে কিন্তু তারা মানি মেক করে চলে গেছে। সেই বিকাশটা কেন হয়নি? কাউকে জবাবদিহি করা যায়নি। জবাবদিহি করা গেলে অবভিয়াসলি এই রকম সিচুয়েশন হতো না। আপনি প্রাণ, প্রকৃতি, পরিবেশ, পানি সম্পদ ব্যবস্থা বলছেন, আমাদের জিডিপি বেড়েছে, উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমপ্লিটলি আলাদা। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, জিডিপি
বড় হয়েছে। এখন আমাদের বাজেটের আগের দিনই বলা হলো $500 বিলিয়ন, দ্যাট মিনস $500 ট্রিলিয়ন মার্কস আপনি ক্রস করলেন। 2034 সাল নাগাদ আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার কথা বাজেটেও ঘোষণা করেছে। এই যে গ্রোথটা হয়েছে, অ্যাট হোয়াট কস্ট? নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত যা আছে সব কিছু আমরা ধ্বংস করিনি, পলিউট করিনি। তো কিসের বিনিময়ে? এক জিডিপি তো আপনার মানুষের জীবনের সব কিছু না। কল্যাণকর রাষ্ট্রের কথা বলছি, শুধু জিডিপি দিয়ে তো কল্যাণকর রাষ্ট্র হবে না। আপনার কল্যাণকর রাষ্ট্র হতে হলে তো সবই লাগবে। এই 9টা বললাম, 10 নম্বর এসে বলা হচ্ছে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিতাপূর্ণ প্রতিষ্ঠান প্রশাসনিক ব্যবস্থা, যেখানে মেরিটোক্রেসি বেসড কম্পিটিশন হবে। এটাই তো হওয়ার কথা ছিল নাম্বার 1 প্রায়োরিটি। এটা যদি আপনি সলভ করতে পারেন, এখানেই হচ্ছে অর্থনীতিবিদদের প্রশ্ন, যারা ইনস্টিটিউশনাল ইকোনমিক্স, প্রাতিষ্ঠানিক অর্থনীতি নিয়ে যারা কথা বলেন, তাদের পয়েন্ট হচ্ছে হেয়ার। আপনার প্রতিষ্ঠান ছাড়া, আমি লম্বা করে ফেলছি, না না ঠিক আছে, প্রতিষ্ঠান ছাড়া, যেমন একটা ছোট্ট গল্প বলি। 2024-এর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার 3 জন অধ্যাপক, জেমস রবিনসন, ড্যারন এসেমোগ্লু আর সাইমন জনসন। কিসের উপর তারা নোবেল পুরস্কার পেয়েছেন? তাদের স্টাডি কি ছিল? তারা স্টাডি করে দেখিয়েছে, কয়েক হাজার বছরের ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস স্টাডি করে দেখিয়েছে যে সমাজ কিভাবে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে, এবং সেই প্রতিষ্ঠানগুলোই নির্ধারণ করে একটা কান্ট্রি ধনী হবে, পভার্টি রিডাকশন, ধনী হবে নাকি এটা ফেল করবে, গরিব হবে। এটা প্রতিষ্ঠান নির্ধারণ করে দেয়। সেটা অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন আছে, রাজনৈতিক প্রতিষ্ঠানও তেমনি আছে। এটার উপর বেস করে আপনার জেমস রবিনসন অ্যান্ড ড্যারন এসেমোগ্লু, তাদের একটা বই আছে, খুবই বিখ্যাত বই। এটা মানে কি বলে, হোয়াই নেশনস ফেল। এই কোশ্চেনের ভিতরেই আপনি বুঝতে পারবেন যে হোয়াই আফগানিস্তান ফেল, হোয়াই পাকিস্তান ফেল, হোয়াই বাংলাদেশ ফেল। এই সেন্সে আমরা যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম দেশ স্বাধীন হবার পরে, যে ঘোষণাটা ছিল, সেই স্বপ্নের জায়গাতে আমরা প্রতিশ্রুতি জায়গা, রাষ্ট্র জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি তোমাকে এইসব দিব, সেই প্রতিশ্রুতির জায়গা, যে সমাজ গঠনের প্রতিশ্রুতি করা হয়েছিল 1972 সালের সংবিধান থেকে, যদি আপনি বলেন যে সংবিধান নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু সংবিধানের দোষ নেই। দোষ হচ্ছে আমরা প্রতিষ্ঠান করতে পারিনি বলে এখন সব দোষ হয়তো সংবিধানের উপর চাপিয়ে দিচ্ছি। তাহলে প্রতিষ্ঠানই নির্ধারণ করছে যে আপনি রিচ কান্ট্রি হবেন নাকি পুয়ার কান্ট্রি হবেন। গতকালকে বোধহয় হাইতির সাথে খেলা হয়েছে ব্রাজিলের, নেইমার ছিল না। ব্রাজিল আপনার 3-0 গোলে জিতেছে। 200-250 বছর আগে যদি ফিরে যান, দেখবেন হাইতি এক সময়ে দুনিয়ার সবচেয়ে রিচ কান্ট্রি ছিল, ফ্রান্স কলোনি হিসেবে। গ্লোবালি যত পরিমাণে সুগার প্রোডাকশন হতো, তার 35-36% সুগার শুধুমাত্র হাইতিতে উৎপাদন হতো। রিচেস্ট কান্ট্রি। আজকে ওয়ার্ল্ডের যদি হাতে গোনা কয়েকটা কান্ট্রি আপনি বের করেন খুঁজে, যে যারা সবচেয়ে পুয়ারেস্ট কান্ট্রি, সবচেয়ে গরিব দেশ, হাইতি ওয়ান অফ দেম। বিকজ অফ তার হচ্ছে ইনস্টিটিউশনগুলো গ্র্যাজুয়ালি কলাপস করছে, পলিটিক্যাল কনফ্লিক্ট, আর সাথে যোগ হয়েছে ন্যাচারাল ডিজাস্টার। তো সব কিছু ডিপেন্ড করছে কিন্তু আসলে, যেটা আপনি এই বাজেট দিয়েছেন, যেখানে প্রশ্নটা আসছে যে আপনার 9,38,000 কোটি টাকার বাজেট, আপনার রেভিনিউর এডিপি আপনার দেওয়া হয়েছে 3 লাখ কোটি টাকা, রেভিনিউ টার্গেট দেওয়া হয়েছে 7 লাখ কোটি টাকা, 2 লাখ কোটি টাকা ডেফিসিট আছে। 7 লাখ কোটি টাকা রেভিনিউ কালেক্ট করার মতো সক্ষমতা আমাদের এনবিআর এর, সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতা যদি বলি আবার, অ্যাজ এ ইনস্টিটিউশন মিনস তো একটা বিগ বিল্ডিং না। আগারগাঁওয়ে এনবিআর এর যে বিল্ডিংটা আছে, ভবনটা দেখলে আপনার মনে হবে যেটা খুবই সুন্দর, ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো একটা রাজস্ব ভবন। বাট প্রতিষ্ঠান হিসেবে বলতে গেলে রুলস অফ দ্য গেম, এর যে আইন কানুন আছে, বিধিবিধান আছে, নিয়ম কানুন আছে, সেটা কতটা এনফোর্সড হয়। জি, সেটা কি আমি যদি একটা জায়গার মধ্যে আসতে চাই, আপনার কাছে তো একেবারে নানা বিশ্লেষণ, 10টা পয়েন্ট নিয়ে আপনি বিশ্লেষণ করলেন। সেই জায়গার মধ্যে বাজেট ঘোষণা আপনার অর্থনীতিবিদদের এক ধরনের মন্তব্য দেখলে, যেহেতু রাজনৈতিক সরকার, তারা নির্বাচনের পুরো পাহাড় পরিমাণ মানুষকে স্বপ্ন বা আশা ভরসার মধ্যে দিয়েই কিন্তু সরকার তাদের দায়িত্বভার গ্রহণ করেছে, মানুষও কিন্তু সেই আশা ভরসার জায়গায় আছে। সেই জায়গায় একটা বড় বাজেট ঘোষণা করা হয়েছে। আপনার অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ, এই সরকার, এই দুজনের মাঝখানে আপনি বাজেটটাকে একেবারে ছোট্ট করে কীভাবে দেখেন? আমি ছোট্ট করে দেখতে হলেও, যেটা আমার, কারণ আমি তো আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে যেটা বোঝায়, আমি তো ওরকম পণ্ডিত ব্যক্তি না যে আমি উইজডম আছে আমি আমার মতামত দিব। আমি ডেটা যেটা বলে,
রেকর্ড যেটা বলে সেটার ভিত্তিতেই আমি কথা বলবো। আমি প্রথমেই বলেছিলাম যেটা হলো বাজেটের যে লক্ষ্য রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন, দ্যাটস ফাইন। আপনি একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট গড়ে তোলার আমরা স্বপ্ন দেখছি, দ্যাটস গুড। কিন্তু আপনি যদি শুধুমাত্র সোশ্যাল সেফটি নেটটাকে এইভাবে এক্সপান্ড করে যান, মানুষকে ক্যাশ দিচ্ছেন, মাসে আপনি 2,000 দেন, 5,000 দেন, 10,000 দেন, 20,000 দেন, ক্যাশ দিচ্ছেন। ক্যাশ পেলে ক্যাশ খরচ করবে, তার কোয়ালিটিটিভ চেঞ্জ কতটুকু আসবে, তার এডুকেশন, তার শিক্ষা, তার কর্মসংস্থান, সেটা কোত্থেকে আসবে? মানে যদি আপনি ফাউন্ডেশনটা স্ট্রং না করেন, তাহলে ডোনাররাও একসময় কোনো কোনো কান্ট্রিকে প্রচুর টাকা দিত, কিন্তু সেই কান্ট্রিগুলো রাইজ করতে পারেনি, উঠে দাঁড়াতে পারেনি সে দেশের অর্থনীতি, বিকজ তার ফাউন্ডেশন, তার প্রতিষ্ঠান তারা গড়ে তোলেনি। নিশ্চয়ই। আমরা ওই জায়গাটায় আসবো, আপনার কাছে প্রশ্নটা তুলে রাখলাম। আসলে যে ফাউন্ডেশনগুলো গড়ে তোলে নেয়, আমরা যেটা বলি গত শাসন আমলের, বিশেষ করে সবাই বলবার চেষ্টা করে শাসন আমলের যে আমাদের, আপনি তো আমার থেকে মানে সিনিয়র সিটিজেন এদেশের, জি, আপনার লাইফ টাইমে কখনো দেখছেন যে কোনো একটা ঘটনার পরে 7 দিন 10 দিন এ রাষ্ট্রে পুলিশ নেই? না। কেন হলো? বিকজ প্রতিষ্ঠানগুলো আসলে কলাপস করেছে। আপনি কখনো দেখেছেন যেটা হলো সেক্রেটারিয়েটের ভিতরে মানে কি বলে, ক্রাউড ঢুকে যাচ্ছে, ঢুকে নিয়ে যাচ্ছে, পুলিশ কোথায়, পুলিশ ব্যারাকে গিয়ে আবদ্ধ আছে, পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছে? ওয়াই? কেন? সেটা তো আমি জিজ্ঞেস করছি, আপনার জীবনে তো দেখেন নাই, আমরা সর্বশেষ 2024-এ দেখলাম। তাহলে ইনস্টিটিউশনগুলোকে ভেঙেছে কারা? অবভিয়াসলি বিগত 15, 16, 17 বছরে যারা ক্ষমতায় ছিল। কারা ছিল ক্ষমতায়? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এটা তো আর আমাকে জিজ্ঞেস করার কিছু নাই। কারণ এটার যাত্রা শুরু যদি পলিটিক্যাল ইকোনমিক ডিসকাশনে যান, পলিটিক্সের ডিসকাশনে যান, তাহলে আপনি দেখবেন 14 আগ পর্যন্ত, 14 ইলেকশনের আগ পর্যন্ত, 13, 12, 13 পর্যন্ত গ্লোবাল ইকোনমিস্টের দৃষ্টিতে বলেন, গ্লোবাল ডোনার এজেন্সির দৃষ্টিতে বলেন, বাংলাদেশ ওয়াজ এ ডেভেলপমেন্ট স্টোরি। অনেকে এটাকে ডেভেলপমেন্টের প্যারাডক্স বলতো, মিরাকল বলতো, রাইজিং টাইগার বলতো, অনেকে আবার এটাকে আরো বেশি আদর করে হয়তো বলতো ডেভেলপমেন্ট ডার্লিং। বিকজ সেই পর্যন্ত আপনারা দেখেন রেগুলার প্যাটার্নে একটা ইলেকশন হতো, কন্টিনিউয়াসলি কেউ রিগড করে ইলেকশন 3টা টার্ম থেকে যায়, 5 বছরের বেশি কেউ থাকতে পারেনি। আপনার তার যদি পাওয়ারকে, যেটাকে বলা হয় রাষ্ট্রীয় পাওয়ারকে হচ্ছে গ্র্যাব করা, কমপ্লিটলি গ্র্যাব করা, এক্সিকিউটিভ শুধু এক্সিকিউটিভের পাওয়ার এক্সারসাইজ করবে না, এক্সিকিউটিভ আইন প্রণয়নের পাওয়ারটাও কমপ্লিটলি গ্র্যাব করবে। যে আইন প্রণয়নের বডি, সংসদ, যার কাছে এক্সিকিউটিভের অ্যাকাউন্টেবল হওয়ার কথা, এখানে ঘটনা উল্টে গেছে। জুডিশিয়ারি যেভাবে চেক অ্যান্ড ব্যালেন্সে কাজ করার কথা, সেই জুডিশিয়ারি নিয়োগ বদলি এবং নিম্ন আদালত তো কমপ্লিটলি সরকারের কন্ট্রোলে নিয়ন্ত্রিত ছিল। সেই নিয়ন্ত্রণ থেকে এখনো কিন্তু আমরা বেরোতে পারিনি। আবার জনগণের প্রত্যাশার কথা পূরণ করার কথা বলছি ম্যানিফেস্টোর মাধ্যমে, ম্যানিফেস্টোতে কিন্তু আরো অনেক কিছু আছে ভালো, সেগুলোর দিকে কিন্তু নজর আসেনি। যেমন এখন পর্যন্ত হিউম্যান রাইটস কমিশন নাই, করাপশনের বিরুদ্ধে 0 টলারেন্স বলা হচ্ছে, গত 4 মাস বা 3 মাসের সময় হবে, অ্যান্টি করাপশন কমিশন কিন্তু এখনো শূন্য। তারপরে সেপারেশন অফ জুডিশিয়ারি, যেটা নিম্ন আদালতের কন্ট্রোল, নিয়ন্ত্রণ, সুপারভিশন যাতে সুপ্রিম কোর্টের অধীনে যায় সংবিধানের বিধান অনুযায়ী, সেটা অনুযায়ী আপনার অন্তর্বর্তীকালীন সরকার একটা সেক্রেটারিয়েট করার জন্য অর্ডিন্যান্স করলো। সেই অর্ডিন্যান্সটা কিন্তু আপনার যেহেতু পার্লামেন্ট কোনো অ্যাক্ট করেনি এটার উপরে, মানে স্থগিত অবস্থায় বলা চলে আছে। তাহলে একদিকে আমি জনগণকে এরকম দিচ্ছি, কার্ডস দিচ্ছি, এটা দিচ্ছি, সেটা দিচ্ছি, হ্যাপি করছি, বাট ফান্ডামেন্টাল জায়গায় যেসব চেঞ্জ আনা দরকার যাতে সাস্টেইন করে আমার অগ্রযাত্রাটা, আমার গ্রোথটা যাতে টেকসই হয়, সেই জায়গাটা কতটা ফোকাস করছে? নিশ্চয়ই আমি আসবার চেষ্টা করবো, এবং একই বক্তব্য নিয়ে আমি ফারুক মেহেদী আপনার কাছে আসি, যেটি বলবার চেষ্টা করলো। এবং শেষ মুহূর্তে এসে একটা বিষয় কিন্তু আমি নিজেও ঐক্যমত হলাম, সেটি হচ্ছে যে বিগত শাসন আমলের কথা বলতে, আওয়ামী লীগ শাসন আমলের কথা বলতে আমরা অতিরঞ্জিত নানা রকম প্রকল্পের কথা আমরা বলে থাকি। আমরা পদ্মা সেতু থেকে শুরু করে আমরা কর্ণফুলী টানেলের কথা যদি ধরি, কেন করা হচ্ছে কর্ণফুলী টানেল, সেখানে যে টোল আদা হয় সেটা দিয়ে বেতন ভাতা দিয়ে হয় কিনা, সেখানে অনেকগুলি বিল্ডিং করা হয়েছে, সেই বিল্ডিংয়ে কারা থাকবে। এবং ভাই বলবার যেটা চেষ্টা করলেন যে অনেক হাসপাতাল আছে সেখানে এক্সরে মেশিন আছে কিন্তু এক্সরে অপারেটর নাই, অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স পড়ে চাকা নষ্ট হয়ে গেছে বছরের পর বছর, কিন্তু সেখানে ড্রাইভার দেওয়া হয়নি। তো এই অবস্থার মধ্যে বিগত শাসন আমলে আমরা দেখেছি যে অতিরঞ্জিত যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো রক্তক্ষরণ কিন্তু এখনও চলছে, সেগুলি কিন্তু হয়নি। বিদ্যুৎ খাতেও কিন্তু আমরা একটা দেখেছি লুটপাটের কথা আমরা দেখেছি। $113 বিলিয়ন আমাদের এখন ঋণের পরিষেবা $6 বিলিয়ন পরিশোধ করতে হচ্ছে। এই যে কিছুটা
কিছুটা সরকারের প্রশংসা, কিছুটা সরকারের প্রশংসা নয়, সরকারের সমালোচনাও বলতে পারি, যদি কয়েকটা কথা বললো দুদকের কমিশন হয়নি, জুডিশিয়ারি হয়নি। তো সেই অবস্থায় আলোচনা সমালোচনা দুইটার মধ্যে দিয়েই কিন্তু সাখাওয়াত লিটন ভাই মিক্সড তার বক্তব্য দিলেন, মিশ্র প্রতিক্রিয়া দিলেন। আপনি কীভাবে দেখেন যে বিগত শাসন আমলের কারণ জন্যই কি আমাদের এই ভঙ্গুর দশা, নাকি না আমরা আরেকটু ভালো বাজেট দিতে পারতাম? ধন্যবাদ আপনাকে আজকের এই আলোচনা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সঙ্গে আমি এই সরকারকেও ধন্যবাদ জানাই এই কারণে যে আমরা একটি বড় বাজেট দেখলাম, 9,38,000 কোটি টাকা। এইটা এই কারণে যে আসলে আমাদের যে চাহিদা, বড় বাজেট আমি আসলে ওইভাবে বলবো না, কিন্তু আমি এই কারণে বলি বড়, যে তার যে পলিটিক্যাল যে কিছু কমিটমেন্ট আছে মানুষকে সেবা দেওয়ার জন্য, তার রাজনৈতিক কিছু, যেটা ইশতেহারের কথা বলা হয়েছে যে দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, সেই সরকার ক্ষমতায় এসে মানুষের অনেক কমিটমেন্ট, চাহিদা, তাদের এই চাহিদাগুলো পূরণ করতে হবে, যে কারণে তারা একটা বড় বাজেট দিয়েছে। কিন্তু আমার দৃষ্টিতে এটা বড় বাজেট না। আসলে আমাদের যে চাহিদা, বাংলাদেশের মানুষ যে 18 কোটি মানুষ, তার যে চাহিদা, ধরেন একটি পরিবারে যখন একজন পিতা যখন আয় করে, কিন্তু তার যদি এই এটার যে উপকারভোগী বা সুবিধাভোগী যদি তার চেয়ে বেশি হয়, সেটাও কিন্তু তার বাবাকে একা ইনকাম করেই কিন্তু এই ফেসিলিটিসগুলো দিতে হয়, প্রোভাইড করতে হয়। সেটা সরকারও সেরকম। আমরা যেহেতু ওরকম উন্নত দেশ না, কিন্তু আমাদের ডিমান্ড আছে অনেক, সেই ডিমান্ডগুলো কিন্তু এক পর্যায়ে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে সরকারের উপরে পড়ে। তো আমি সেদিক থেকে আমি বড় বাজেট বলবো না, কিন্তু সরকারের প্রচেষ্টা ছিল যে একটি বড় বাজেট দিয়ে মানুষকে সেবাগুলো পৌঁছে দেওয়া, কিন্তু বাস্তবতাটা হচ্ছে ভিন্ন। সেই জায়গাটাই হচ্ছে চ্যালেঞ্জের জায়গা, যে এতগুলো কথা যেটা সাখাওয়াত লিটন ভাই বলছিলেন, যে অনেকগুলো অ্যানালাইসিস উনি করেছেন, তো সেটা উনি খেলার নেইমার, আপনার মেসি এবং রোনালদোকে নিয়ে আসছেন। তো আপনারা খেয়াল করবেন যে কালের কণ্ঠ আমরা যখন আজকে এবার যে আমরা বাজেট করলাম, সেখানে আমাদের যে লিড নিউজটা ছিল, প্রধান প্রতিবেদনটা, সেখানে কিন্তু আমরা একটা বিষয় উল্লেখ করেছি যে আমরা যখন দেখি যে আটলান্টিকের ওপারে, তখনও তো খেলা শুরু হয় নাই, মানে শুরু হবে আর কি, পরের দিন হবে বোধহয়, এরকম আর কি ব্যাপারটা। তো আটলান্টিকের ওপারে ওয়ার্ম আপ করছে হচ্ছে আপনার রোনালদো, মেসি এবং নেইমাররা, আর তখন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মানে গোল দেওয়ার চেষ্টা করছেন, যে বাজেটের মাধ্যমে, যে বড় বাজেটের পলিটিক্যালি বড় বাজেট আর কি বলা হচ্ছে। যেহেতু আমরা 19% গ্রোথ বলছি, তাহলে স্বাভাবিকভাবে অ্যাকর্ডিং টু ফিগার্স আমরা বলতে পারি যে এটা একটা বড় বাজেট। তো তিনি গোল দিচ্ছেন বাংলাদেশে, আসলে কি গোল দিতে পারবেন? এবং গোল দেওয়ার সেই পরিবেশ বা মাঠের অবস্থা কি সেরকম? আমাদের যে মাঠের যে বাধাগুলো আমরা যে আপনি উল্লেখ করেছেন, এখানে আমরা দেখছি যে আমাদের মাঠে যে বাধাগুলো কি, তিনি যে গোল দিতে যাবেন সেই গোলপোস্ট পর্যন্ত তার কি কি বাধা আছে? সেখানে আছে ভঙ্গুর অর্থনীতি, সীমিত সক্ষমতা, উচ্চ মূল্যস্ফীতি, বিদেশি ঋণের বোঝা, আর্থিক খাতে বিশৃঙ্খলা, অসংখ্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো ফেস করে তিনি কিভাবে 9,38,000 কোটি টাকার খরচ করার একটা যে পরিকল্পনা, হ্যাঁ আমি ওইটাই বলছিলাম, আমরা স্টোরিটা ওইভাবেই লিখছি, হ্যাঁ ইনফ্যাক্ট আমি এডিট করেছি স্টোরিটা। তো ওই স্টোরিতেই আমরা বলার চেষ্টা করেছি যে বিশ্ব এখন ফুটবল উৎসবে মাতোয়ারা, আমরা বাজেট দিচ্ছি এবং অর্থমন্ত্রী এই একটা ভাই বানার চেষ্টা করেছেন যে একটা গোল দিয়ে দিবেন বড় বাজেট করে, মানুষের যে এক্সপেকটেশনগুলো সেগুলো হয়তো তিনি পূরণ করতে পারবেন। কিন্তু যেটা বলছিলাম যে রিয়ালিটি হলো যে আপনার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যে প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জেস, যে চ্যালেঞ্জেসগুলা আপনি ওভারকাম কিভাবে করবেন। এখন আপনি দেখেন, আজকে যদি আমি আলাপ করি যে আমার এডিপি 3 লাখ কোটি টাকা দিলাম, আগের এডিপিটা কিন্তু রিভাইজড করার পরেও প্রায় 2 লাখ কোটি টাকা, এবং মার্চ পর্যন্ত সেটা আপনার বাস্তবায়ন হয়েছে 56,000 কোটি টাকা মাত্র। তা আপনি দেখেন যে আমরা যে গ্রোথ বলছি, গ্রোথ নিয়ে এত স্বপ্ন দেখি যে জিডিপি প্রবৃদ্ধি, আমাদের ইকোনমি এত % হারে গ্রোথ হবে, আমরা যেটা বলছি আগামী অর্থ বছরে 6.5% হবে, যেখানে আমরা এখনো 5-এর নিচে আছি। কিন্তু এক বছরে এই জাম্পটা কিভাবে আমরা দিব? হ্যাঁ, সরকার বলছে যে আমি যদি 9,38,000 কোটি টাকা যদি আমি খরচ করি, ইকোনমিতে যদি ইনজেক্ট করি, তাহলে আমার ইকোনমি এইভাবে গ্রো করবে। কিন্তু আপনি আসলে কি এই সুযোগ আছে? যেমন আমার এই যে রাজস্ব, আপনার তো
আপনার এই বাজেটটা আসবে কোত্থেকে টাকাটা? এক হচ্ছে যে আপনার রেভিনিউ থেকে আসবে, আপনার ট্যাক্স ভ্যাট থেকে আসবে, আরেকটা আপনার লোন এবং এইড ইত্যাদি থেকে আসবে। তো আমার তো এক্সিস্টিং বাজেট যেটা আপনি সংশোধিত বাজেট 5,03,000 কোটি টাকার মতো রেভিনিউ শুধু ট্যাক্স থেকে, সেটাই আদায় হয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা ঘাটতি আছে এখনো। তো আপনি যদি এদিকে 1 লাখ কোটি টাকা ধরেন আর আপনি বাজেটের টার্গেট বাড়িয়েছেন 6,04,000 কোটি টাকা শুধু ট্যাক্স ইয়ে থেকে, 50% জাম। হ্যাঁ, এই 2 লাখ কোটি টাকা তো আপনাকে এডিশনাল আদায় করতে হবে, কারণ আপনি যে ঘাটতিটা পড়লো এটাও কিন্তু এর মধ্যে আছে। তো আপনাকে 2 লাখ কোটি টাকা নিতে হবে এডিশনাল। এক্সিস্টিং ক্যাপাসিটিতে আপনি রেভিনিউ যদি আদায়ও হয় তারপরও 2 লাখ কোটি টাকা আপনাকে বেশি আদায় করতে হবে, আবার আপনাকে 2.5 লাখ কোটি টাকার উপর ধার করতে হবে। তো আপনি বলতে গেলে একটা ডিপেন্ডেন্ট একটা বাজেট, যে আপনি ফাইন্যান্সিংটা, তা আমি অন্যের পকেটে টাকা ভাইবেই কিন্তু আমি খরচ করার প্ল্যান করেছি। তো আপনাকে রাজস্ব যে আপনি আদায় করবেন, আপনি এক্সিস্টিং গ্রোথটা আপনি কিভাবে মেনটেন করবেন, আমি আরও 2 লাখ কোটি টাকা তো এডিশনাল। আপনার এই দেশের এই যে বললাম যে মাঠের অবস্থা খুব খারাপ, এই যে কোনো ইনভেস্টমেন্ট নাই, সুদের হার আপনার 14 থেকে 16%। একজন প্রাইভেট সেক্টরের ইনভেস্টার কিভাবে তার প্রফিট মার্জিন ঠিক করবে 16% ইন্টারেস্টে একটা বিজনেস রান করে? এটা হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট। তারপরে এক্সিস্টিং ইনভেস্টমেন্টের মানে যারা কারেন্ট ব্যবসা আছে সেই ব্যবসাগুলোও তো চালাইতে টাকা লাগে। তো বলতে গেলে আপনাকে একদম মানে গলা চিপে ধরা হয়েছে। প্রাইভেট সেক্টর গ্রোথ হওয়ার জন্য যে ধরনের ফুয়েলিং হবে ব্যাংকিং খাত থেকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে, তার গলা চিপে ধরছেন আপনি। মানে আপনি টাকা বাইরে দিতে চান না কি? আমরা আসলে টিপিক্যাল একটা মানে মনিটারি পলিসির মধ্য দিয়ে যাচ্ছি। মানে অর্থনীতির ভাষায় মানে আমরা কিন্তু বলি যে এই আমি যদি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি দেই তাহলে আমি পাবলিক টাকাটা ব্যাংকে নিয়ে আসব, আবার ব্যাংকের টাকাটাও পাবলিকের কাছে যাইতে দিব না, দুইভাবে আমি টাকাটা ধরে রাখবো। এর ভিতর দিয়ে আমি মানি প্রবাহটা মানে সংকুচিত করব, মানুষের হাতে টাকা থাকবে না, সে খাবার কেনাকাটা কমিয়ে দিবে, ইনফ্লেশন চেক হয়ে যাবে। এটা হচ্ছে যে এইটা হচ্ছে ওই যে ইকোনমিক্সে একটা কথা আছে সবসময়, দে আদার থিংস রিমেনিং সেম, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। যেটা আমি বাজেটের ক্ষেত্রেও বলি যে আমির খসরু মাহমুদ যে বাজেটটা দিলেন, যদি আদার থিংস রিমেনিং সেম থাকে তাহলে এই বাজেটটা এইভাবে বাস্তবায়ন হবে, কিন্তু আদার থিংস রিমেনিং সেম না। আমার দেখেন, আমরা ইনফ্লেশন যে আজকে যে ইনফ্লেশন ডাবল ডিজিটের কাছাকাছি, এটা কিন্তু এতে খুব বেশি কমছে না। এইটা কমানোর জন্য আমি সব কিছু কলাপস করে দিছি। আমি সুদের হার বাড়িয়ে দিছি, আমি বাইরে কোনো টাকা দিচ্ছি না, ইনভেস্টমেন্ট হচ্ছে না। এর ফলে যে ইকোনমিতে যে একটা হিউজ একটা মানে ক্রাইসিস তৈরি হয়েছে, কোনো কিছুই তো গ্রোথ হচ্ছে না, প্রাইভেট সেক্টরে ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ হচ্ছে না, এমপ্লয়মেন্ট ফল করতেছে, এটার যে মাল্টিপ্লেয়ার ইম্প্যাক্ট হচ্ছে সেদিকে আমি খেয়াল করছি না। কিন্তু আমরা আওয়ামী সরকারের আমল থেকে যে মনিটারি পলিসি আগের গভর্নর করে গেছেন, একই ধারায় আমাদের একজন সিনিয়র অর্থনীতিবিদ আইএমএফে তিনি কাজ করেছেন এবং খুব সুনামের সঙ্গে কাজ করেছেন, তিনি এসে একই ধারায় কিন্তু গেছেন। কিন্তু আমার ইকোনমিতে যে আদার কনস্ট্রেন্টগুলো আছে, যে আমার যে ম্যানিপুলেশন হয়, আমার যে কালোবাজারিরা আছে, সিন্ডিকেট আছে, বাজারে যে অতি মুনাফাকারী চক্র আছে, তাকে আমি কিন্তু রোধ করছি না। তাকে না করেই কিন্তু আমি আমার ইকোনমিক্সের যে বইয়ের ভাষায় যে পলিসি সেটাকে করছি। আমাদের উনিও কিন্তু সেই 10 নম্বরে ফিরে আসলেন, মেসি এমবাপ্পের কাছে ফিরে আসলেন। কস্ট পুশ ইনফ্লেশন আমাদের, ডিমান্ড পুশ ইনফ্লেশন না। তো কস্ট পুশ ইনফ্লেশনে আমার তো আদার থিংস গুলো আমি দেখছি না, কিন্তু তো সেইগুলো না দেখলে আপনি ধরেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গেল, আমাদের কি বলে ইসরায়েল এবং ইরান যুদ্ধ গেল, এগুলো তো আমার ইম্প্যাক্ট ফেলছে। আমার ফুয়েল প্রাইস বাড়িয়ে দিয়েছে, আমার এখানে কস্ট বেড়েছে, বিদ্যুতের দাম বাড়ছে, আমার এত কিছু হওয়ার পরে আমি একই ধারায় বসে আছি। আমি আসলে ধরেন ইনফ্লেশন হবে ইকোনমিতে, কারণ আপনার যখন খরচ করবেন, এটা খরচ করলে টাকার একটা বহু রকমের ইম্প্যাক্ট আছে। এই টাকাটা কিন্তু মাল্টিপ্লেয়ার ইম্প্যাক্ট হয় সোসাইটিতে যখন চলে যায়। টাকা যদি বিনিয়োগ হয় সেটা ইনফ্লেশন হতে পারে, এটা পজিটিভ হতে পারে। এখন আপনার ইনফ্লেশন হচ্ছে, চেক হচ্ছে না, কিন্তু বিনিয়োগ হচ্ছে না, তো স্ট্যাগফ্লেশন হয়ে যাচ্ছে। মানে আপনি স্থবিরতার মধ্যে, মন্দার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি একটা ছোট্ট আলোচনা তুলে রাখি আপনার জন্য। আপনি বলছিলেন যে মাঠটা খুব খারাপ,
এখন এই মাঠটা খারাপ কখন থেকে কিভাবে কারা খারাপ করেছে সেই আলোচনাটা একটু খানিকটা বলেই কিন্তু অত্যন্ত বিজ্ঞ জার্নালিস্ট সাখাওয়াত লিটন ভাই থেমে গেলেন এবং কিছুটা দোষারোপ বিগত সরকারের শাসন আমলকে করলাম এবং সেই জায়গাটা বারবার বলবার চেষ্টা করছিলাম যে আমাদের অতিরঞ্জিত যে প্রজেক্টগুলি করা হয়েছে অর্থ পাচার হয়েছে, সেই জায়গাটা ব্যাংকিং খাতগুলি মানে লুটপাট হয়ে গিয়েছে, এই আমাদের যে নামে বেনামে ঋণ নিয়ে রাস্তাঘাটও সরকারি রাস্তাঘাট দেখেও কিন্তু ঋণ নিয়ে সেখানে সেই ঋণগুলো ঋণ খেলাপি হয়ে গিয়েছে। তো সেই জায়গাটা আমি আসবার চেষ্টা করবো এবং সেই প্রশ্নটা তুলে রাখলাম এবং নিশ্চয়ই সাখাওয়াত লিটন আপনার প্রস্তুত থাকবেন সেই প্রশ্নটা আপনার জন্য আমি তুলে রাখলাম। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে একটা বিরতি নিচ্ছি। প্রথম বিরতি, কেমন হচ্ছে নতুন সরকারের বাজেট, দুজন তরুণ আলোচক তারা অত্যন্ত মনোমুগ্ধকরভাবে, আমি খানিকটা অ্যাগ্রেসিভই বলতে চাই, অ্যাগ্রেসিভ বলতে নট ইন নেগেটিভ সেন্স, খুব পজিটিভ সেন্সে বলতে চাই, অ্যাগ্রেসিভলি তারা এই বাজারে নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটা ছোট্ট বিরতির পর আবার আমাদের যে দুজন অতিথি রয়েছেন, জনাব সাখাওয়াত লিটন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক, রয়েছেন জনাব ফারুক মেহেদী কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, তাদের দুজনের কাছে আমরা ফিরে আসবো। একটা প্রথম বিরতি নিচ্ছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও কেমন হচ্ছে নতুন সরকারের বাজেটে আলোচনায় ফিরে এসেছি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক জনাব সাখাওয়াত লিটন রয়েছেন আমাদের সাথে রয়েছেন কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক জনাব ফারুক মেহেদী। আমি কিছুটা প্রশ্ন তুলে রেখেছিলাম, আসলে এই খেলার মাঠ নিয়ে একটা প্রসঙ্গ আসছে, খেলার মাঠটা আসলে কীভাবে খারাপ হলো, কারা খারাপ করলো সে প্রসঙ্গে আসবো। এবং আমরা সবসময় দেখি যে অর্থনীতিবিদরা একদিকে, রাজনীতিবিদরা একদিকে থাকেন এবং আমরা সেই বলা হয় তারা এই বাজেটটা তৈরি করে দেয় যে বিগতভাবে যেভাবে হয়েছে সেভাবে করে দেওয়া হয়। আমরা এবারে যেটা দেখেছি যেহেতু কর্মসংস্থানের বিনিয়োগ একটা ভীষণ ধরনের একটা চ্যালেঞ্জ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিনিয়োগ মোটেই নেই, দেশি বিদেশি বিনিয়োগের একেবারে ঘাটতি রয়েছে, ব্যবসায়ীরাও এক ধরনের চুপচাপ বসে রয়েছে, অনেক ব্যবসায়ী কিন্তু নানা মামলা মোকদ্দমার মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে রয়েছে। সে অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক থেকে বন্ধ কলকারখানা চালু করবার জন্য 60,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ তারা দিয়েছেন, বিভিন্ন খাতে দিয়েছেন। কিন্তু আমি যে জায়গাটা আপনার জন্য আলোচনা করতে চাই, আওয়ামী সরকার আমলে করোনার সময় বা তার পরবর্তী সময় এটা দেখেছি যে একটা স্টিমুলাস প্যাকেজ দেওয়া হচ্ছিল, সেই প্যাকেজটা কিন্তু কলকারখানায় ব্যবহার না করে হয়তো বা তারা শেয়ার বাজারে ইনভেস্ট করেছে, বিদেশে পাঠিয়ে দিয়েছে। তো এই 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ কর্মসংস্থান, বিনিয়োগ এবং একই সাথে অর্থনীতি এবং রাজনীতিবিদদের দুদিকে দুই অবস্থানটাকে আপনি কীভাবে দেখেন? প্রথম দুটো প্রশ্ন আছে, আপনার শেষেরটা আমাকে মনে করে দিবেন, বলবো যে দুজনের কনফ্লিক্ট কেন বা দুই দিকে যায় কেন। প্রথমটা হচ্ছে আপনার প্রশ্ন হলো প্রণোদনা প্যাকেজের, এটা ওই সময়ের প্রণোদনা প্যাকেজের অনেক অনিয়ম খবর পরে আসছে, আপনি নিজেই বললেন, আমার এটা বলতে হবে না। তাহলে ওই রেজিমটাকে যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে ধরেন প্রথমে ছিল ডেমোক্রেসি, 8 ইলেকশনে যখন ইমার্জেন্সি রেজিম শেষ হলো, ট্রানজিশন হলো, আমরা ধরে নিলাম আবার একটা ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক একটা যাত্রা শুরু হলো 2008 থেকে 13তে 14তে গিয়ে ইলেকশন শুধু রিগড না, এটা ম্যানেজড ইলেকশন। ম্যানেজড ইলেকশনের থেকেও আরও বেশি কিছু যদি থাকে সেটা, কারণ 300 আসনের ভিতরে 153 আসন আনকন্টেস্টেড আনঅপোজড হয়ে যায়, সরকার ফর্ম করতে আপনার লাগে 151, ম্যাজিক নাম্বার। আপনি ইলেকশনের আগেই উইদাউট এ সিঙ্গেল ভোট, একটা ভোটও কাস্ট হলো না, আপনার 153 সিটে আপনি জয় নিশ্চিত করে নিলেন। 153 সিটে জয় নিশ্চিত করলেন, 2014তে আপনি ক্ষমতায় থেকে গেলেন। 2018তে ইলেকশন ফ্রি ফেয়ার করবেন বলে তাদেরকে আপনি অপোজিশন যারা 2014 ইলেকশন বয়কট করেছিল, বিএনপি, জামাত সহ আরও দল, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো ইলেকশন ফেয়ার হবে। সেই ইলেকশনকে বলা হয় মিডনাইট ইলেকশন, মধ্যরাতের ইলেকশন। মধ্যরাত ইলেকশন হয়ে গিয়েছে, তাই তো? 18 গেল, 24, তারপরে 24-এর হচ্ছে, যেটা খুবই বাংলাদেশের ইতিহাসে এত শান্তিপূর্ণ পিসফুল ইলেকশন বাংলাদেশ কখনো দেখেনি। 24 ইলেকশনে ইটস এ ফ্রেন্ডলি ম্যাচ, ডিসাইডেড গেম। ভোট দিলেও যে আসবে ক্ষমতায়, ভোট না দিলেও সেই আসবে ক্ষমতায়। তাহলে 3টা ইলেকশনে কোনো আপনার কম্পিটিটর মানে ভোটারের, পাবলিকের কোনো অপশন নেই। এর প্রোডাক্টটা কি হলো? আমরা যেটা প্রাতিষ্ঠানিক অর্থনীতির কথা বলছিলাম, যেটা আমরা আসলে বেসিক্যালি উই আর দ্য প্রোডাক্ট অফ দ্য সোসাইটি। তাহলে কি প্রোডাক্ট আসলো, কি সরকার আসলো? ডেমোক্রেসি থেকে বাংলাদেশ গ্র্যাজুয়ালি টার্ন করলো অটোক্রেসির দিকে 14-এর পর থেকে, 18 থেকে। 18-এর পর থেকে দেখবেন বাংলাদেশে আরেকটা চেহারা আসছে, বাংলাদেশ শুধু অটোক্রেসিতে নাই, বাংলাদেশ তখন টার্ন করছে হচ্ছে ক্লেপ্টোক্রেসিতে, যেটাকে চোরতন্ত্র বলে। ব্যাংক লুটপাট, একজন 8টা-10টা ব্যাংকের মালিক হয়ে যাচ্ছে, লাখ লাখ কোটি টাকা ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে। এই যে আর্থিক খাতের যে আজকের যে অবস্থা, 6 লাখ কোটি 7 লাখ কোটি টাকা হচ্ছে ডিফল্ট লোন। ওয়াই? প্রাতিষ্ঠানিক একটা বিপর্যয় ঘটছে। তারপরে আপনার যদি প্রাতিষ্ঠানিক বিপর্যয় বলছেন, খেলার মাঠ কেমন? আমি 2 দিন আগে বা 3 দিন আগে আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিস আছে,
সেখান থেকে আমি জানার চেষ্টা করলাম যে আমাদের কি পরিমাণে এই সরকারের যে ব্যয় হয় এই ব্যয়ের স্বচ্ছতা জবাবদিহিতার প্রচুর ঘাটতি আছে। গ্লোবালি ওপেন বাজেট ইন্ডেক্স প্রকাশিত হয়, 2023-এর ইন্ডেক্সে বলা হচ্ছে যে আমাদের হচ্ছে বাজেট ইমপ্লিমেন্টেশনের যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, বাজেটের স্বচ্ছতা, সেটা আমরা 100-র ভিতরে স্কোর করতে পেরেছি 37। সারা দুনিয়ায় গড় যেটা এভারেজ স্কোর হলো 45, তাহলে আপনি এভারেজেও নাই, তাহলে 5 মার্ক যদি 45 হয় আপনি পাচ্ছেন 37, তাহলে এখানে ট্রান্সপারেন্সি নাই। সেই ট্রান্সপারেন্সি না থাকার রেজাল্ট পাচ্ছেন সিইজি অফিসের অডিট রিপোর্ট বলছে যে আমাদের এখন পর্যন্ত 2023-24 সাল অর্থ বছর পর্যন্ত তারা অডিট করতে পেরেছে, সে পর্যন্ত দেখাচ্ছে 31 লাখ কোটি টাকার অডিট আপত্তি অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে। এটা হচ্ছে বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতার একটা চিত্র। সে ক্লেপ্টোক্রেসি গেল, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ক্লেপ্টোক্রেসি থেকে আমরা ভাবলাম যে আপনার আরেক ক্রেসিতে কিন্তু গেলাম, যেটাকে বলে মবক্রেসি। বাংলাদেশ মবক্রেসিতে টার্ন করলো। সে মবক্রেসি অটোমেটিক্যালি দেখলেন আপনার ডিসঅ্যাপিয়ার হয়ে গেল ইলেকশনের পরে যখন বিএনপি জিতলো। তো মবক্রেসি কিন্তু আসলে ওইভাবে ফোর্স করে দমন করতে হয়নি, কারণ দেখছে তার যারা প্যাট্রন ছিল দে আর নো মোর হেয়ার, ওইটা হয়ে গেছে। বাট যে ক্লেপ্টোক্রেসির কথা বলছি, যে চোরতন্ত্রের কথা বলছি, যে সিস্টেমের কথা বলছি, করাপ্ট সিস্টেম, সেই সিস্টেমটা কি এখন এক্সিস্ট করে, নাকি শেখ হাসিনা সহ তার মন্ত্রীরা যারা দেশ থেকে চলে গেছে এবং অন্যান্য ব্যবসায়ী যাদের কথা বলছে দেশ থেকে চলে গেছে, সিস্টেমটাও কি চলে গেছে? আমাকে একজন বলেছিলেন, যেটা হলো কোন একটা অন ক্যামেরায়, যে চোরতন্ত্রের হার্ডওয়্যার সফটওয়্যার এখনো বিদ্যমান আছে। তাহলে সিস্টেম যদি এখনো থাকে তাহলে আপনার সেই সিস্টেমকে এনক্যাশ করার জন্য, সেই সিস্টেম থেকে বেনিফিট নেওয়ার জন্য লোকের তো অভাব হবে না। তাহলে বাজেটের স্বচ্ছতা জবাবদিহিতার কিন্তু বড় একটা প্রশ্ন আছে। বাংলাদেশের সরকার যে পরিমাণে ব্যয় করে, সেই ব্যয়ের পাবলিক মানি স্পেন্ডিংয়ের কতটা ট্রান্সপারেন্সি আছে, এটা প্রশ্ন হচ্ছে সিইজি অফিসের যেটা আমি রিপোর্ট বললাম সেটাই এটা সাক্ষ্য দেয়। রূপপুরের বালিশকাণ্ড সবাই জানে, বালিশ নিচতলা থেকে উপরতলা তুলতে নাকি পার বালিশে 500 টাকা না 600 টাকা 700 টাকা মজুরি যায়। তো এরকম লুটপাটের ঘটনা ঘটছে। ব্যাংক সেক্টরে লুটপাট হয়েছে, সেটা পরে প্রকাশিত হয়েছে, যেমন হোয়াইট পেপার কমিটি এসে বলল আপনার $274 বিলিয়ন পাচারি হয়ে গেছে। তাহলে আপনার 31 লাখ কোটি টাকা ওখানে অডিট অবজেকশন আছে। আপনার এই যে বড় বড় বাজেট দিয়ে বিগ ডেভেলপমেন্ট করা হয়েছে, আপনি আগে বললেন যেটা হলো হাসপাতাল করেছে, এক্সরে মেশিন আছে, চালানোর লোক নাই। সারা গ্রামে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, বিল্ডিং হয়েছে, ভেতরে কতটুকু শিক্ষার কোয়ালিটির চেঞ্জ হয়েছে? দ্যাটস বিগ কোশ্চেন। কোয়ালিটিতে কোনো চেঞ্জ আসেনি, বিকজ এই ইনফ্রাস্ট্রাকচার করা, কেনাকাটা করা, এর সাথে যারা জড়িত থাকে তাদের হচ্ছে আপনার মানি মেক করার একটা বড় সুযোগ আসে। আমাদের এমপিরা, এটা শুধু এই পার্লামেন্টের কথা বলছি না, দেখবেন আপনি যতই পেছনে ফিরে যান, আমাদের এমপিরা কেন স্থানীয় উন্নয়নে এত এনগেজ হতে চায়? লোকাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস তো তার কাজ না। লোকাল গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসের জন্য লোকাল গভর্নমেন্ট আছে। তো লোকাল গভর্নমেন্টকে আপনি এম্পাওয়ার করলেন না। বাজেট, ফুল বাজেট হলো সেন্ট্রাল গভর্নমেন্টের, লোকাল গভর্নমেন্টকে আপনি হচ্ছে একটু থোক বরাদ্দ দেবেন, থোকের উপরে ডিপেন্ডেন্ট হয়ে বেঁচে থাকো। এইভাবে গেম সাজালে তো আসলে এটা গেম চেঞ্জার হবে না। সারা দুনিয়ায় যেসব কান্ট্রি ডেভেলপ হয়েছে, অ্যাডভান্স ইকোনমি, ধনী দেশ, তাদের বাজেট দেখবেন, যেমন ইউএসের বাজেট, বড় বাজেটের কথা বলা হচ্ছে, 9,38,000 কোটি টাকা বাজেট, হিস্টোরিক বাজেট। এর প্রতি বছর বাজেট বাড়বে, এটাই স্বাভাবিক। আর বাংলাদেশের মানুষের তুলনায় এই বাজেট খুবই পুয়ার বাজেট, ইভেন জিডিপির তুলনায় পুয়ার বাজেট। জিডিপির তুলনায় এই প্রপোজড বাজেট হচ্ছে 13 থেকে 14% হবে। আপনি আর্থিক সক্ষমতার কথা বললি, আপনি উন্নত দেশগুলোতে যাবেন বা আপনার যারা আপার মিডল ইনকাম কান্ট্রিতে আছে, আপনি মালয়েশিয়াতে কথা ধরেন, ইন্দোনেশিয়াতে দেখেন, কম্বোডিয়া, থাইল্যান্ড, এরা দেখবেন জিডিপির 20 থেকে 22% পর্যন্ত চলে যায়। আপনি ইউরোপে যাবেন, ইউরোপে দেখবেন যে 45, 50, 55, 60% পর্যন্ত জিডিপির তারা বাজেটে মানে অ্যানুয়ালি স্পেন্ড করে। ইউএসের আপনার নাম্বার 1 ইকোনমি, তার ধরেন এখন ইকোনমির সাইজ অলমোস্ট $30 ট্রিলিয়ন। ওর অ্যানুয়ালি টোটাল স্পেন্ডিং, ফেডারেল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট সবাই মিলে ওর স্পেন্ডিং হয়তো আপনার $10 ট্রিলিয়ন। এটা আর্থিক সক্ষমতা। তো এখন প্রশ্ন আসছে, উনিও বললেন, যেটা হলো এনবিআরকে আপনি টার্গেট দিয়েছেন 6 লাখ কোটি টাকা। তো এনবিআর দেখাই যাচ্ছে যেটা হলো এখান থেকে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা ডেফিসিট থাকবে। তাহলে এই টাকার ডেফিসিট, আপনি এমনিতেই ডেফিসিট বাজেট, 2 লাখ কোটি টাকা আপনি ধার করবেন বলছেন, ব্যাংকিং সেক্টর থেকে নেবেন 1 লাখ কোটি টাকা, বাকি অন্য দিক থেকে আরও আনবেন। তাহলে এই ডেফিসিট মেটাতে আপনি আবার বাইরের দেশ থেকে ধার করবেন, লোকালি ধার করবেন। এখন আছে আপনার টোটাল
ঋণ আছে হয়তো 21 লাখ কোটি টাকা। এই বাজেটেই কিন্তু একটা ফ্রেমওয়ার্ক ফোরকাস্ট করা হচ্ছে যে নেক্সট 3-4 ইয়ার্সে আরো 12 লাখ কোটি টাকা লোন দেওয়া হবে। তাহলে এই যে ঋণ করে আমি একাধিক অর্থনীতিবিদদের সঙ্গে যখন কথা বলেছি, কেউ বলেন যেটা হলো ঋণের ফাঁদে যাতে না পড়ি সতর্ক থাকতে হবে, আবার কেউ বলেন আমরা অলরেডি ঋণের ফাঁদে পড়ে গেছি। তাহলে যে ধার করে আপনি সংসার চালাচ্ছেন, কিন্তু এই ধার যে শোধ করবেন আপনার সংসারে ইনকাম জেনারেট হচ্ছে না, তাহলে আপনি ধার কিভাবে শোধ করবেন? যে কারণে ইকোনমিস্ট এবং পলিটিশিয়ানদের একটা কনফ্লিক্ট হয়। আমরা একটা বিরতি যাবে, তবে ওই যে কথাটা ছোটবেলায় পড়েছিলাম, গনিমি একজন কৃষক অন্য জমিতে চাষ করে ধার কর্য করিয়া মেয়ের ধুমধাম করিয়া বিয়ে দিলেন, তারপর ধার শোধ করিবে কিভাবে, সেটি কিন্তু আপনি বলবার চেষ্টা করছেন। আমরা একটা বিরতিতে গিয়ে আমরা ফিরে আসবো। আমি মিস্টার ফারুক মেহেদী আপনাকে বিরতির পর আসছি। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রি তার শেষ বিরতি নিচ্ছি। কেমন হচ্ছে নতুন সরকারের বাজেট, এই আলোচনায় আবারও যুক্ত থাকবেন আমাদের সাথে জনাব সাখাওয়াত লিটন এবং জনাব ফারুক মেহেদী, দুজনই অর্থনীতি বিষয়ক পণ্ডিত ব্যক্তিত্ব এবং সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। আমরা দুজনের সাথে কথা বলবো একই আলোচনায় কেমন হচ্ছে নতুন সরকারের বাজেট। কেমন হচ্ছে নতুন সরকারের বাজেট, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা এই আলোচনায় যে দুজন অতিথি রয়েছে আবারও পরিচয় করে দিতে, বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক জনাব সাখাওয়াত লিটন রয়েছেন, কালের কন্টেন্ট ব্যবস্থাপনা সম্পাদক জনাব ফারুক মেহেদী। আমি জনাব সাখাওয়াত লিটনের কাছে অনেক বিশ্লেষণ শুনলাম, বেশি প্রশ্ন নয়, শুধু একটা কথাই বারবার বলবার চেষ্টা করছি, কর্মসংস্থান বিনিয়োগের কথা, ঘাটতি বাজেটের কথা, আমাদের যে অভ্যন্তরীণ আয় সেটিকে আসলে আমরা আদায় করতে পারবো কিনা, এনবিআরের সক্ষমতার কথা বলছি, আমরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি কিনা সে অবস্থার মধ্যে বলছি। এর মধ্যে কিন্তু আমরা আবার একটা জিনিস দেখেছি, যেটি বলছিলাম যে 60,000 কোটি টাকার একটা প্রণোদনার প্যাকেজ এসছে, আবার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো যদিও খুব ক্ষুদ্র একটা প্রণোদনার কথা বলা হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের দাম বাড়া হচ্ছে, জ্বালানি মূল্যের দাম বাড়ছে, সব কিছু মিলিয়ে আপনি সর্বশেষ আলোচনাটাকে আপনি কীভাবে করবেন? দেখুন, এই আমি প্রথমে অ্যাপ্রিসিয়েট করব এই যে 60,000 কোটি টাকা একটা বরাদ্দ রাখা হয়েছে, যে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করা এবং ইকোনমিকে গিয়ার আপ করা, এটা একটা খুবই পজিটিভ দিক। এটা এই কারণে করা হয়েছে যে আমরা যে আগের অর্থনীতিতে যে এই ক্রাইসিসগুলো ছিল, যে মাঠের অবস্থা খারাপ ছিল, এইটা যাতে না হয় এই জন্য এই কাজটা করা হচ্ছে। আমি বলবো যে এটা খুবই ইতিবাচক। চ্যালেঞ্জগুলো আমি পরে বলছি, যে আপনার আওয়ামী সরকারের আমলে থেকেই কিন্তু ইকোনমিটা খারাপের দিকে যাচ্ছিল। অন্তর্বর্তী সরকারের আমলে এসে আমরা ভেবেছিলাম অনেক কিছু হবে, অনেক এক্সপেকটেশন, নোবেলজয়ী অর্থনীতিবিদ দায়িত্ব নিয়েছেন, আরও অনেক ডক্টরেট অর্থনীতিবিদরা কিন্তু তার নেতৃত্বে পেছনে ফুয়েল দিয়েছেন। তো হ্যাঁ, মানে এমন একটা আকাঙ্ক্ষার উচ্চতায় আমরা পৌঁছে গেলাম যে আমরা দেশ খুব দ্রুতই উন্নত দেশে চলে যাচ্ছি, কিন্তু আমাদের যে একটা মানে আমাদেরকে একটা কাল্পনিক রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমরা আসলে ওইখান থেকে ধপাস করে পড়ে গেছি যখন দেখি যে আমাদের কিচ্ছু হচ্ছে না। একসময় আমরাও নিউজ করলাম, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘে গেলেন এবং ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর লোকজনের সঙ্গে দেখা করলেন, প্রায় বলা হচ্ছিল হিসাব নিকাশ করে $10 বিলিয়ন মতো চলে আসতেছে। আমরা তো খুব আহ্লাদে বিগলিত হয়ে এই রিপোর্ট করেছি যে $10 বিলিয়ন খুব সহসাই আমরা ইকোনমিতে যোগ হবে, কিন্তু যোগ হয় নাই কোনো ওইভাবে কোনো টাকা। ইভেন আপনার IMF-ও কিস্তি বন্ধ করে দিয়েছিল। আপনার যখন যে রিফর্মগুলো করার কথা ছিল, যে ইনস্টলমেন্টের যে কন্ডিশন হিসাবে, সেগুলোও কিন্তু করা হয় না। $4.75 বিলিয়ন আওয়ামী লীগ সরকারের আমলে সেটা শুরু করে যাওয়া হয়, এরপরে কিন্তু এই ইনস্টলমেন্টগুলো আমরা রিয়েলাইজ করতে পারি নাই। ওয়ার্ল্ড ব্যাংকেরও সেম, আমাদের কি খুব যে ভালো মানে আমরা তাদের কাছ থেকে পরে রেসপন্স পেয়েছি তা না। মানে হলো আমরা খুবই হতাশ, বিনিয়োগ নাই। আপনি বিনিয়োগের জন্য FDI এর জন্য বিদেশি ইনভেস্টরদেরকে আহ্বান করছেন, ঘরের অবস্থা খুব খারাপ। আপনি ঘরের বিনিয়োগকারীরা পালায়ে বেড়াচ্ছে, মামলা খেয়েছে, হয়রানির, তারা আশেপাশে ভিড়তে পারছে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে গেছে, তাদের ভাঙচুর, আগুন হয়েছে, মবক্রেসি যেটা বলা হলো যে মব সন্ত্রাসে, মানে কঠিন একটা অবস্থা, মানে যাকে বলে সেই রকম অবস্থা। আপনি বলছেন বিদেশিদেরকে আহ্বান করছেন, বিরাট করছেন। তো এগুলো হচ্ছিল আমাদের আসলে সত্যিকার অর্থে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে তার যে একটা ট্রেড অফ করে, মানে পাবলিকের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে এবং অল স্টেক হোল্ডারের সঙ্গে যেভাবে একটা ট্রেড অফ করে, সেটা কিন্তু আমরা এই যে আমাদের জ্ঞানী মানে যে রাষ্ট্র পরিচালনা করলেন যারা ছিলেন, তাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা কিন্তু সেই ইয়েটা পাইনি, মানে মানুষ হতাশ হয়েছে। তো যার ফলে আমরা আকাঙ্ক্ষার জায়গায় কিন্তু আমরা হতাশ।
এরপরে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে একটা রাজনৈতিক সরকার আসবে এবং জনগণের ভোটে নির্বাচিত এই সরকারটা এসে মানুষের প্রত্যাশা পূরণ করবে। নিঃসন্দেহে এটাই হয়। তো যে কেন হয়, কারণ হচ্ছে তারা একটা দীর্ঘমেয়াদী এই যে নীতি কৌশল করে, যার ফলে বিনিয়োগকারীরা এই আশান্বিত হয়। তো আমিও সবার মতো, বিনিয়োগকারীদের মতো আশা করি যে এই সরকার একটা ভালো বাজেট দিয়েছে রাজনৈতিক দলিল হিসেবে। বাজেট তো অবশ্যই রাজনৈতিক দলিল, কারণ আপনি এখানে ভাই বলছিলেন যে পপুলিস্টিক বাজেট। আসলেও মানে মানুষ যেহেতু রাজনীতি করে, ওনারা রাজনৈতিকভাবে এটা যাতে মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটি পায় সেভাবেই কিন্তু করা হয়, কিন্তু ঘুরে ফিরে একই কথা আসে। যেমন আমাদের কিছু স্ববিরোধী জিনিস আছে, যেমন আপনি ব্যাংক থেকে এই যে টাকা নেবেন 1,12,00,000 থেকে 1,25,000 কোটি টাকার মতো আপনি পরিকল্পনা করছেন ব্যাংক থেকেই নেবেন। তো আমার একদিকে ব্যাংকের টাকা প্রাইভেট সেক্টরে যাচ্ছে না, আবার আপনি সেখান থেকে নিয়ে যাচ্ছেন, তাহলে তো প্রাইভেট সেক্টর আর গ্রোই করবে না। আবার সেই প্রাইভেট সেক্টরকে আপনি আশা করতেছেন যে ইকোনমি গ্রো করবে, ইকোনমি গ্রো করলে 95% কন্ট্রিবিউশন ফ্রম প্রাইভেট সেক্টর, কিন্তু সেই প্রাইভেট সেক্টরকে আপনি ব্যাংকের টাকা আপনি নিয়ে যাচ্ছেন, হাই ইন্টারেস্ট দিয়ে রাখছেন, তো আপনি দিচ্ছেন না। তাহলে আপনার আসলে তো এটা চেইন, ইকোনমি তো একটা চেইন। আপনার এক জায়গায় যদি ইন্টারাপশন হয়, চাকা তো থেমে যাবে। আপনি প্রাইভেট সেক্টর গ্রো করছেন না, আপনি প্রবৃদ্ধি আয়ের কথা বলছেন, আপনার প্রাইভেট সেক্টরে কোনো প্রফিট নাই, ইনভেস্টমেন্ট নাই, আবার বলছেন যে আপনি হিউজ ট্যাক্স আদায় করবেন, আবার ট্যাক্স যখন পরিকল্পনা করছেন সেখানে আবার অনেক ছাড়ও দিয়েছেন। তো আমরা যেটা দেখেছি বাজেট থেকে, যে ওই প্রজেকশন নাই যে কোন জায়গাটাতে কত টাকা হবে, এইবারের বাজেটে ওই প্রজেকশনগুলো নাই। তার মানে একটা গোজামিলের হিসাব দিয়ে কত আসবে সেই প্রজেকশনটা নাই, ওইরকম না করেই কিন্তু করা হয়েছে। কারণ আপনি প্রচুর ছাড় দিয়েছেন, এটা আপনি দেখতে পারবেন সামনে যখন বাস্তবায়নটা শুরু হবে। আমরা সেটাই বলছিলাম যে অর্থমন্ত্রীর জন্য এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আমরা ধরেন সরকারের চাওয়াটা সৎ একটা ইচ্ছা আছে মানুষকে মানে সেবা দেওয়ার জন্য, তার মানে এটার মধ্যে কোনো ধরনের আন্তরিকতার অভাব নাই। কিন্তু প্রবলেমটা হয়েছে যে আমাদের আমলাতন্ত্র এবং আমাদের যে টিপিক্যাল বাজেট বানানোর নেপথ্যে যারা আছেন, তাদের উচিত ছিল যে এই জিনিসগুলো সরকারকে বোঝানো যে আসলে এই হচ্ছে সিচুয়েশন, সরকার তার চাইবেই যে জনগণকে সেবাগুলো দেওয়ার জন্য। এখন আপনি রেভিনিউ আদায়ের কোনো ওই পরিস্থিতিটা তৈরি হয় না, আপনি আগে পরিস্থিতি তৈরি করবেন। এই যে ব্যাংকের টাকা যাতে বিনিয়োগে যায়, এই জায়গাটা এখন মানে খুবই ক্রাইং নিড হয়ে গেছে যে আপনি এই জায়গায় পলিসি গুলো রিভাইজ করার সুযোগ আসছে, যে আপনার ইনফ্লেশন হোক কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হোক। তো ইনভেস্টমেন্টের জন্য আপনি ইন্টারেস্ট রেটটা কতটুকু আর আটকে রাখবেন? প্রাইভেট সেক্টর যদি আপনি গ্রো না করে, আপনার এই যে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে মানুষের যে হাহাকার সেইটাও সরকারের উপরে বার্ডেন হিসেবে আসবে। আপনি যে আজকে যে আমরা সেফটি নেটের কথা বলছি, এতগুলো ভালো ভালো প্রকল্পের কথা আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী শুরু করেছে, এটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরও নানান বিষয়, এগুলো মানুষকে রিলিফ দেওয়ার জন্য। কিন্তু এই রিলিফটা দেওয়ার জন্য তো টাকা মানে মানি ম্যাটার তো এক পর্যায়ে, সেই জায়গাটা তো আমরা ওইভাবে তৈরি করতে পারি না। নিশ্চয়ই আমরা আসলে বিশ্লেষণটা আর অনেক বড় হতে পারলে ভালো হতো। শেষ 1 মিনিটের বিচারে যদি আপনি কোনো কিছু সাব্যস্ত করেন। সাব্যস্ত করার শেষ 1 মিনিটের বিচারে পলিটিক্যাল পার্টি পিপলকে হ্যাপি রাখতে চাইবে, এটা আমার কিন্তু কোনো আপত্তি নেই। আমিও চাই যে আরও ভালো ভালো কাজ করুক, জনকল্যাণমূলক যে রাষ্ট্র গঠনের কথা বলছে সেটাই গঠিত হোক, বাট সেটার জন্য আমার প্রস্তুত লাগবে। অর্থনীতি যেটা আগে বলা হতো, সাবেক অর্থ উপদেষ্টাই বলছিলেন যে অর্থনীতি হচ্ছে আপনার আইসিইউ থেকে ওয়ার্ডে আসছে, বাড়ি ফিরতে দেরি আছে, অর্থনীতি তো আসলে অসুস্থ, তাই তো? তো এটা সুস্থ করার পরে তারপরে ওকে আপনি মাঠে নামাই দেন। সে এখন নেইমার হয়ে আছে, তাকে আপনি মেসি হিসেবে এক্সপেক্ট করবেন না। সে এখন রেস্টে আছে, ভিতরে যে ভাইরা, আমরা আসলে জানি না যে ইকোনমির উন্ড কত ডিপ, সেটার হিলিংটা হতে তো সময় লাগবে। হিলিংটা হলে তখন আপনি সে স্প্রিন্টারে নামতে পারবে, দৌড়াতে পারবে। সেই হিলিং এর জন্য যে প্রতিষ্ঠানের কথা বলছি, সিস্টেমগুলোর কথা বলছি, এনবিআর এর কথা আসছে, ব্যুরোক্রেসির কথা আসছে, পুলিশ প্রশাসনের কথা আসছে, অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলা হচ্ছে, রাজনৈতিক গণতন্ত্রায়ন কতটুকু আছে সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ। বিনিয়োগকারীরা যে আসবে, আস্থার একটা ঘাটতি তৈরি হয়েছে না? উনি বললেন যেটা হলো বাইরে থেকে প্রচুর বিনিয়োগ আসার কথা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসেনি কেন? বিকজ আস্থা পায়নি। সেই আস্থার জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। ব্যবসায়ীরা জেলে আছে, এটা কিন্তু একটা খারাপ সিগন্যাল দেয়। আমরা সাংবাদিকরা কথা বলছি, অনেক সাংবাদিক এখনো কিন্তু কারাগারে আছে। এডিটর্স কাউন্সিল প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করে একটা তালিকা পর্যন্ত দিয়েছে
এবং কারাগারে আছে কি, তাদের বিরুদ্ধে মামলাগুলো কি। সবাইকে তো ফ্যাসিস্টের দোষর হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং মামলা হচ্ছে খুনের মামলা। যদি কারোর বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল করাপশনের কোনো অভিযোগ থাকে, দ্যাট কুড বি ইনভেস্টিগেটেড, বাট খুন তো কেউ করেনি। আবার দুজনের বিরুদ্ধে আবার নাকি আইসিটিতেও তাকে নিয়ে আসা হচ্ছে যে আপনার মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত। তো এইগুলো কিন্তু আসলে ভালো সিগন্যাল কোথাও যায় না। আপনি ডিরেগুলেশন করতে চাচ্ছেন, ডিরেগুলেশন জব কিন্তু এত ইজি না, যেটা হলো 3 দশক 4 দশক আগে যখন লাল ফিতা ফাইল থেকে লাল ফিতাটা সরাই দেওয়া হয়েছে, তাতে কি লাল ফিতা চলে গিয়েছে? লাল ফিতার দৌরাত্ম্য চলে গিয়েছে? লাল ফিতার দৌরাত্ম্য আরো জেকে বসছে না? এইসব জায়গাগুলো ঠিক আস্তে আস্তে ঠিক করা দরকার, আমাদের আসলে শুরু করা দরকার। নিশ্চয়ই যদি শুরুটা হয় তাহলে হচ্ছে আমরা যে স্বপ্ন দেখি জনকল্যাণমূলক রাষ্ট্রের, সেই রাষ্ট্র হবে। আদারওয়াইজ শুধু যদি আমরা ক্যাশ দিয়ে যাই, সেটা হচ্ছে বেনিফিট ডিপেন্ডেন্ট একটা সোসাইটি গড়ে উঠবে। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা বেনিফিট ডিপেন্ডেন্ট সোসাইটি নয়, আমরা বিনিয়োগ বান্ধব সোসাইটি চাই, আমরা কর্মসংস্থান চাই। আমরা যেটা ব্যবসায়ীদের কথা বলা হলো, ইভেন সাংবাদিকদের কথা বলা হলো, যেসব মামলা মোকদ্দমা যেগুলি অসমাপ্ত রয়েছে, যেগুলি মামলা মোকদ্দমা নিয়ে এখনও পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সেগুলি সমাধান হওয়া দরকার। এবং বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির কথা যেটা বলা হয়েছে, সেটাকে দাঁড় করানোর জন্য আসলে সকল অংশীজনের অংশগ্রহণ দরকার, ব্যবসায়ীদের দরকার, আমাদের যারা আইনজীবী রয়েছে, শিক্ষক রয়েছে, সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা যে এবার যে বলা হচ্ছে যে গণতন্ত্র, বাজারের গণতন্ত্রের কথা যেটা বলা হচ্ছে এবং অর্থনৈতিক গণতন্ত্রের কথা যেটা বলা হচ্ছে, সেই গণতন্ত্রের পথে হাঁটতে হলে সরকারকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের মধ্যে দিয়ে কিন্তু হাঁটতে হবে। এবং বাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা দুর্নীতির লাগাম টেনে ধরা। আমরা আশা করি নতুন যে সরকার গঠিত হয়েছে তারা দুর্নীতির লাগাম টেনে ধরে এই বাজার বাস্তবায়নের পথে হাঁটবে। বিশ্বাস রেখে আজকে দুজন অতিথি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্মানিত নির্বাহী সম্পাদক জনাব সাখাওয়াত লিটন এবং কালের কণ্ঠের সম্মানিত ব্যবস্থাপনা সম্পাদক জনাব ফারুক মেহেদী, আমরা দুজনকে ধন্যবাদ জানিয়ে ইস্পানি মির্জা শুভরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।